আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দশম অধ্যায়ের সর্বশেষ টপিক, যার টাইটেল হলো খনিজ অধাতু ও সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ আমাদের খনিজ অধাতুর মধ্যে মূলত সালফার এবং সালফার থেকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, সালফিউরিক অ্যাসিডের ব্যবহার সহ অন্যান্য বিক্রিয়াগুলো আমাদের এই বইয়ের এই অধ্যায়ের মধ্যে রয়েছে। তো আমরা আসলে এই পার্টগুলো নিয়েই কথা বলবো। তো তাহলে চলো আর বিলম্ব না করে আমরা আমাদের মূল যে পর্ব আছে আমরা আমাদের মূল পর্বের আলোচনাগুলো শুরু করে দিই। আচ্ছা দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি বলতেছে। আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি অধাতু? জিঙ্ক ধাতু, লিথিয়াম ধাতু, সিলভার ধাতু। তাহলে এখানে আনসার কি হবে? হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে আমাদের খনিজ খনিজ না, হাইড্রোজেন এখানে অধাতু। আচ্ছা যাচ্ছে এর পরবর্তী প্রশ্ন দেখো, সুপার হিটেড ওয়াটার এর সর্বোচ্চ তাপমাত্রা কত? তো এটার অ্যান্সার হবে সুপার হিটেড ওয়াটারের সর্বোচ্চ তাপমাত্রা 374 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা এখান থেকে আমাদের ফাইনাল অ্যান্সার হিসেবে নিতে পারবো 374 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু মনে রাখতে হবে যে পানিকে যদি আমরা বাষ্পীভূত পানিকে যদি আমরা রেখে রেখে যদি আমরা তাপ দেই, তাহলে ওই পানির তাপমাত্রা সর্বোচ্চ 374 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যেটাকে বলা হচ্ছে সুপার হিটেড ওয়াটার। ওকে, নেক্সট কোশ্চেনকে দেখো, অম্লধর্মী অক্সাইড হচ্ছে, অম্লধর্মী কারা? ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী। তাহলে এখানে অধাতুর অক্সাইড কে দেখো P2O5, এখান থেকে মূলত অ্যাসিড তৈরি করা যায়, সালফার ডাইঅক্সাইড। তাহলে এই দুইটা। অ্যামোনিয়া কোনো অক্সাইড না, অ্যামোনিয়া জাস্ট শুধুমাত্র অ্যামোনিয়া। তাহলে 1 ও 2, তার মানে কি সঠিক অ্যান্সার কত হবে? ক নাম্বার। সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার। আচ্ছা গেল, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি বিষাক্ত? হাত দিয়ে স্পর্শ করা বিপজ্জনক। এখানে বিষাক্ত হলো লেড অক্সাইড। লেড অক্সাইড খুবই বিষাক্ত, এটা হাত দিয়ে স্পর্শ করলে আমাদের হাত বা শরীরের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এইসব অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হতে পারে। যেটা সঠিক অ্যান্সারটা হবে লেড অক্সাইড। আচ্ছা এরপরে প্রশ্ন দেখো, সক্রিয়তার সিরিজের সঠিক ক্রম কোনটি? সক্রিয়তা সিরিজের সঠিক ক্রম কোনটি? আচ্ছা আমরা এটা চেক করি। জিঙ্ক থেকে অ্যালুমিনিয়াম বেশি শক্তিশালী, শক্তিশালী বলতে সক্রিয়। জিঙ্ক থেকে অ্যালুমিনিয়াম বেশি সক্রিয়, অ্যালুমিনিয়াম থেকে ক্যালসিয়াম বেশি সক্রিয়, ক্যালসিয়াম থেকে সোডিয়াম বেশি সক্রিয়। সো সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। বাকিগুলোর দেখো একটার সিকোয়েন্স ঠিক নেই। সো যেহেতু এইখান থেকে আমরা এটা পাচ্ছি বা আমাদের 1 নাম্বার সিকোয়েন্সটি ঠিক হয়ে যাচ্ছে, তার মানে এইটাই হবে কি? এইটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন যাচ্ছে দেখো, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কোনটি? ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কিন্তু সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন, ওলিয়ামের সংকেত কোনটি? ওলিয়ামের সংকেত কি হতে পারে? ওলিয়ামের সংকেত হতে পারে H2S2O7, H2S2O7 ওলিয়ামের সংকেত। আচ্ছা এরপরটাতে বলছে দেখো, কোনটিকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়? কোনটিকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়? সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়। শিল্পক্ষেত্রে কোন অ্যাসিডটি বেশি ব্যবহৃত হয়? শিল্পক্ষেত্রে আমরা সবসময় সালফিউরিক অ্যাসিড, যেহেতু সালফিউরিক অ্যাসিডকে আমরা বেশি ব্যবহার করতেছি, এই জন্যই কিন্তু সালফিউরিক অ্যাসিডকে আমাদের রাসায়নিক শিল্পের রাজা বলা হতো। আচ্ছা সালফিউরিক অ্যাসিড কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড কিন্তু সাবান ও ডিটারজেন্ট শিল্পে সালফিউরিক অ্যাসিড বেশি ব্যবহার করা হয়। মনে রেখো এটা, সাবান ও ডিটারজেন্ট শিল্প। আচ্ছা এর পরবর্তী পয়েন্ট দেখো, সালফিউরিক অ্যাসিড সকল অবস্থায় জারণধর্মী। তো প্রথম পয়েন্টটাই মিথ্যা, সকল অবস্থায় না, শুধুমাত্র গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে। আচ্ছা অ্যালকোহলকে নিরোধিত করে, এটা সত্য। এর ব্যবহার রাসায়নিক দ্রব্য হিসেবে সর্বোচ্চ, এটা সত্য। অ্যালকোহলকে নিরোধিত করে বলতে বোঝানো হচ্ছে যে অ্যালকোহল থেকে সে পানি বের করে নিয়ে আসতে পারে। খেয়াল করো, ধরো CH3CH2OH, এটার সাথে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশাই, তাহলে এখান থেকে উৎপন্ন হবে অ্যালকিন, এবং দেখো অ্যালকিন আর কি উৎপন্ন হবে? আর উৎপন্ন হবে H2SO4.H2। এই যে পানিটা বের করে নিয়ে আসলো, এটাকেই বলা হয় যে গাঢ় সালফিউরিক অ্যাসিড পানি বের করে নিয়ে আসতে পারবে। অবশ্যই এখানে অ্যালকোহলের সাথে তোমার বিক্রিয়ক হিসেবে থাকতে হবে কে? সালফিউরিক অ্যাসিড কে থাকতে হবে, H2SO4। অর্থাৎ অ্যালকোহল এর সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড মিশাই, তাহলে সেখান থেকে অ্যালকিন, সালফিউরিক অ্যাসিড, পানি। তাহলে এই যে পানিকে যে শোষণ করছে, এই জন্য সেকেন্ড পয়েন্টটা সঠিক। সো 2 ও 3 সঠিক, আমরা গ নাম্বারকে সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারবো। আচ্ছা যাচ্ছি তাহলে আমরা এর পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নে কি বলতেছে যে সালফিউরিক অ্যাসিড গাঢ় প্লাস কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হচ্ছে বিক্রিয়া থেকে। এখন আসলে এখান থেকে আমরা বহুপদী সূচক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। ওকে, তো শুরুতেই যেটা বলছে যে বিক্রিয়ক অ্যাসিডটি জারণ ধর্ম প্রদর্শন করে। তো প্রথম পয়েন্টটা সঠিক যে সালফিউরিক অ্যাসিড, আরও যেহেতু গাঢ় বলছে, তার মানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের অবশ্যই জারণ ধর্ম আছে, 1 নম্বর পয়েন্টটি সঠিক।
উৎপাদ গ্যাসীয় যৌগটির একটি অণুর ভর এত গ্রাম। এই যে এখানে একটা পয়েন্ট দিয়ে রাখছে। এখন উৎপাদ গ্যাসীয় অণুটি কে বলতো? উৎপাদ গ্যাসীয় অণুটি মূলত সালফার ডাইঅক্সাইড। এখন সালফার ডাইঅক্সাইডের একটি অণুর ভর কত, এইটা এখন আমাকে বের করতে হবে। তো চলো আমরা এখন সালফার ডাইঅক্সাইডের একটা অণুর ভর আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, তো সালফার ডাইঅক্সাইড দেখো এর আণবিক ভর কত বলতো? 32 32 64। তার মানে কি বলা যায়? আচ্ছা, তার মানে বলা যায় যে 6.023 10⁻23 এতটি অণুর ভর, মানে এতটি সালফার ডাইঅক্সাইড অণুর ভর কত গ্রাম বলতো? 64 গ্রাম। সুতরাং একটি অণুর ভর কত হবে বলতো? 64 ডিভাইডেড বাই 6.023 10⁻23। তো আসো এখন এটা আমরা বের করি। তাহলে 64 ভাগ 6.023 ইন্টু 10⁻23 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমি কত পাচ্ছি এখান থেকে? আমাদের এখান থেকে অ্যান্সার আসলো 1.06 ইন্টু 10⁻22। এই যে 1.06 ইন্টু 10⁻22। আচ্ছা, দেখি এবার আমাদের এখানকার অপশনে কত আছে। ইয়েস, তো আমাদের দেখো খ নাম্বার অপশনটা একদম পুরোপুরি মিলে গেল। তাহলে 1 সঠিক, 2 সঠিক। 3 নাম্বার, বিক্রিয়ক ধাতব মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। বিক্রিয়ক ধাতব মৌল হচ্ছে কপার। আমরা জানি যে কপারের যোজনী 1ও হতে পারে, কপারের যোজনী 2ও হতে পারে। সো দুইটাই হতে পারে। যে দুইটাই হতে পারে সেটা 3 নাম্বারটা সঠিক। সো 83 নাম্বারের সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। আচ্ছা, গেল। এবারে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখো, যে পোলিয়াম H2S2O7, আচ্ছা একটু নামাই। হ্যাঁ, এখানে বলতেছে যে ওলিয়াম প্লাস পানি ইজ ইকুয়ালস টু A। বেসিক্যালি A হবে 2 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4। ওলিয়ামের সাথে পানি মিশালে 2 মোল সালফিউরিক অ্যাসিড হয়ে যায়। তো হিসাব করে দেখো, হাইড্রোজেন 4টা, 2 আর 2 4টা। সালফার কয়টা? সালফার হচ্ছে 2টা। তো সালফার এখানে 2টা আছে। অক্সিজেন কয়টা? অক্সিজেন 4 দুগুণী 8টা। এখানে আছে 7টা, এখানে আছে একটা 8টা। ব্যাস। এখন বলতেছে যে এই যৌগটির নাম কি? এই যৌগটির নাম কি বলতো? এই যৌগটির নাম সালফিউরিক অ্যাসিড। এই যৌগটির নাম সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এবারে যাচ্ছে দেখো, লঘু এ মানে কি? লঘু সালফিউরিক অ্যাসিডের কথা বোঝানো হচ্ছে। লঘু সালফিউরিক অ্যাসিডের কোনো জারণ ধর্ম নেই। সত্য। কপারের সাথে বিক্রিয়া করে না, এটা বিক্রিয়া সে করে না, এটা মিথ্যা। আর বিক্রিয়া যখন সে করবে তখন তার কি হতে হবে? তখন তার গাঢ় সালফিউরিক অ্যাসিড হতে হবে। তার মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড কপারের সাথে বিক্রিয়া করে, কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড কপারের সাথে বিক্রিয়া করে না। আর 3 নাম্বার, এর নিরোধন ধর্ম নেই। যেহেতু লঘু বলছে, তার মানে এর আসলে নিরোধন ধর্ম নেই। সো 1 এবং 3 সঠিক হচ্ছে। তো 1 এবং 3 সঠিক হলে এটা খ নাম্বার অপশনের সাথে মিলে গেল। ওকে, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে সালফার ট্রাইঅক্সাইড। এখন বলতেছে বিক্রিয়ার উৎপাদ যৌগটি, মানে এই যে বিক্রিয়ায় উৎপাদ যৌগটি একটি অম্লধর্মী গ্যাস। সালফার ডাইঅক্সাইড একটা অম্লধর্মী গ্যাস। আচ্ছা, এটা বিক্রিয়ায় লিখি, একটা অম্লধর্মী গ্যাস গাঢ় সালফিউরিক অ্যাসিডে শোষিত হলে ওলিয়াম উৎপন্ন করে। হ্যাঁ, এখানে দেখো, ফলো করো, H2SO4 প্লাস SO3, তাহলে কি উৎপন্ন হবে? H2S2O7 ওলিয়াম। এই যে H2 সালফার, এই একটা 2টা, H2 4 আর 3 7টা O7 ওলিয়াম প্রস্তুত হয়ে যাচ্ছে, এটা সত্য। আর পানিতে মিশালে ঘন কুয়াশা সৃষ্টি হয়। হ্যাঁ, এটা সত্য যে সালফার ডাইঅক্সাইড এবং পানি যদি মিশে তাহলে সেখান থেকে সালফিউরিক অ্যাসিডের গ্যাসীয় অবস্থা উৎপন্ন হয়। মানে SO3 প্লাস যদি আমরা H2O এর গ্যাসীয় অবস্থা যদি আমরা নেই, তাহলে এখান থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে গ্যাসীয় H2SO4। এখানে জি কল্পনা করতে পারো, গ্যাসীয় সালফিউরিক অ্যাসিড প্রস্তুত হবে, যেটা কিনা একটা ঘন কুয়াশার মতো অবস্থা সৃষ্টি করবে। সো 3টাই সঠিক। 3টা সঠিক মানে আমরা এখান থেকে ঘ নাম্বারটাকে অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, এবারে যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলতেছে, যে সালফার ডাইঅক্সাইড অণুতে কেন্দ্রীয় পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন একটি। আচ্ছা, এবার আমাকে একটা ডায়াগ্রাম এঁকে দেখতে হবে সালফার ডাইঅক্সাইড। তো দেখো সালফার এরকম, সর্বশেষ কক্ষপথে 3 জোড়া ইলেকট্রন, সো 16। তো এই যে এরকম। এবারে 2টা অক্সিজেন নাও এখানে। তো ধরো এরকম, আবার এরকম নাও। হ্যাঁ, এই যে দেখো, এই যে 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। সো প্রথম পয়েন্টটি সঠিক। এখানে প্রথম যে পয়েন্টটা বলেছে যে 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, এটা সঠিক। আচ্ছা, চোখে প্রবেশে জ্বালা পোড়া করে, এটাও সঠিক।
পানীয়ের সাথে বিক্রিয়া করে পানীয়ের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় সালফার ডাইঅক্সাইড। এইটা মিথ্যা, খেয়াল করো। সালফার ডাইঅক্সাইড মানে হচ্ছে SO2, ও যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন সেখান থেকে উৎপন্ন হবে কি H2SO3 সালফিউরাস অ্যাসিড, এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিড। এটা হচ্ছে না, সো 1 এবং 2 সঠিক। তার মানে আমরা এখানে যে ক নাম্বারটা আছে সেই ক নাম্বারটাকে সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করব। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলতেছে, নিচের বিক্রিয়া দুইটির আলোকে 88 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তো সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড আর পানি মিলে উৎপন্ন হচ্ছে কি H2SO3, Y হচ্ছে তোমার H2SO3। এখন বলছে দেখো X ঝাঁঝালো গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস, এটা সত্য। Y অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট দেখো Y অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে, তো এটা আসলে সেকেন্ড পয়েন্টটা সঠিক, সালফিউরাস অ্যাসিড। দেখো অ্যাসিড বৃষ্টির সময় কিন্তু সালফিউরাস অ্যাসিড চলে আসে। তো আমাদেরকে আমরা এটাকে যদি একটু উপরে উঠাই, তার মানে আমরা প্রথম পয়েন্টটাকে সঠিক বললাম যে ঝাঁঝালো গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস, এটা ছিল সালফার ডাইঅক্সাইড আর এটা ছিল সালফিউরাস অ্যাসিড H2SO3। আচ্ছা স্যার, সেকেন্ড পয়েন্টটা সঠিক। 3 নাম্বার বলছে Y পানির সাথে যুক্ত হয়ে ওলিয়াম তৈরি করে। এখন দেখো এই যে H2SO3 প্লাস পানি, এখান থেকে আসলে ওলিয়াম হবে কখনো না, এখান থেকে কখনোই ওলিয়াম হবে না। তো 3 নাম্বার পয়েন্টটা মিথ্যা, 1 এবং 2 নাম্বারটা সঠিক। 88 সঠিক অ্যান্সারটা হলো ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরেরটাতে। কি বলছে দেখো, যে সালফার ডাইঅক্সাইড থেকে অক্সিজেন, মানে সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এই বিক্রিয়ায় কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়? এটা সঠিক অ্যান্সার কি হবে? খ নাম্বারটা, ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড। সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বারটা, ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড V2O5। তাহলে 89 এর সঠিক অ্যান্সার খ নাম্বার, ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। কি বলছে দেখো, গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এইটা মিথ্যা। আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা সত্য। দেখো জিনিসটা একটু বোঝাই দেই। গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে অ্যাসিডের পরিমাণটা বেশি, পানির পরিমাণটা কম। অতএব সে কখনোই পানির পরিমাণটা যেতে কম বিধায় সে ওই 100% বিয়োজিত হতে পারে না। যেহেতু সালফিউরিক অ্যাসিড 100% বিয়োজিত হতে পারছে না, অতএব এটাকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতেও পারবো না। 2 নাম্বার কি বলছে দেখো, রাসায়নিক দ্রব্য তৈরিতে 18% ব্যবহৃত হয়, এটা সত্য। আর 3 নাম্বার, এটি একটি নিরোধক পদার্থ, কারণ এটা চিনি থেকে পানিকে শোষণ করতে পারে। সালফিউরিক অ্যাসিড চিনি থেকে পানিকে শোষণ করতে পারে। সো 2 এবং 3 সঠিক। তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। সঠিক অ্যান্সারটি হচ্ছে গ নাম্বার। আচ্ছা, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে। তো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, যে 3টা মৌল আমাদেরকে দেওয়া হচ্ছে X, Y এবং Z। X এর প্রোটন সংখ্যা 29, তার মানে X কি হবে বলো তো? X হচ্ছে কপার। আচ্ছা, আর Y বলতেছে পারমাণবিক সংখ্যা 9, তার মানে Y হচ্ছে ফ্লোরিন। আর Z বলতেছে এটি একটি ধাতু যেটি মরিচা গঠন করে, তার মানে এটা হচ্ছে Fe, লোহা। এবার 3টে দেখো, বলতেছে যে Y সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটা সত্য। ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, যার তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4। এরপরে বলতেছে Z2 প্লাস জারক ও বিজারক হিসেবে ক্রিয়া করে। Z মানে কি? Fe। এখন ফলো করো, দেখো Fe2 প্লাস, এ কিন্তু চাইলে ইলেকট্রন গ্রহণও করতে পারে, চাইলে ইলেকট্রন ত্যাগও করতে পারে, দুইটাই করা সম্ভব। অতএব সে জারক এবং বিজারক উভয় পক্ষেই সে ক্রিয়া করতে পারে। আর 3 নাম্বার, X লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কপার কখনোই লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কপার সবসময় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। সো 1 ও 2 যেহেতু সঠিক, 1 ও 2 যেহেতু সঠিক, তাহলে এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। দেখো পরবর্তী প্রশ্ন কি বলতেছে, যে এই একটা মৌল যার ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p6 3s2 3p4, তার মানে মোট 16টা ইলেকট্রন। 2 4 10 12 16, 16টা ইলেকট্রন। তার মানে এই মৌল হচ্ছে সালফার। এখন দেখো কি বলতেছে, এই মৌলটি অক্সিজেনের সাথে বিক্রিয়ায় একই গ্রুপে অবস্থান করে, মানে অক্সিজেনের সাথে একই গ্রুপে অবস্থান করে, এটা সত্য। যে অক্সাইড তৈরি করে তা অম্লধর্মী। সালফার যে অক্সাইড তৈরি করে SO2 অথবা SO3, সালফার ডাইঅক্সাইড, এটা অম্লধর্মী, এটাও সত্য। বলতেছে ওলিয়াম তৈরিতে ব্যবহৃত হয়। ইয়েস, এই যে সালফার ট্রাইঅক্সাইডের সাথে যখন তুমি সালফিউরিক অ্যাসিড ইউজ করবা, H2SO4, সালফার ট্রাইঅক্সাইডের সাথে যখন আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব, তখন সেখান থেকে যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে ওলিয়াম। ওলিয়াম তাহলে কি হতে পারে? H2S2O7, এইটাই আমার ওলিয়ামের সংকেত, এইটাই। তার মানে 3টাই সঠিক। আমাদের নেক্সট কোশ্চেনের ঘ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার, ঘ নাম্বারটা।
তো দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলতেছে, ফেরাস সালফাইড আর অক্সিজেন বিক্রিয়া করে ফেরাস অক্সাইড প্লাস এক্স উৎপন্ন করতেছে। এখন বলতেছে নিচের কোনটি জারিত হয়। আচ্ছা, তো আসলে আমরা এখন এখান থেকে অ্যান্সার বের করার চেষ্টা করব যে আসলে কে জারিত হচ্ছে। তো ফার্স্টে ফলো করো, এখানে এফি কত আছে +2, এখানে সালফার আছে -2। আচ্ছা, অক্সিজেন হচ্ছে কি 0, এখানে এফি হলো 2+, অক্সিজেন 2-, আর এখানে 2x বলতে বোঝানো হচ্ছে 2 সালফার ডাইঅক্সাইড, যেখানে অক্সিজেন -2 আর সালফার হচ্ছে +4। ওকে, সো জারিত হওয়া, খেয়াল করো জারিত হওয়া মানে কি বলতো, জারিত হওয়া বলতে বোঝানো হয় জারণ ঘটা। এখানে যার জারণ ঘটে সেই জারিত হয়। তো প্রশ্ন হচ্ছে কে বা কার দ্বারা জারণ ঘটতেছে, অ্যান্সারটা হচ্ছে এই যে FeS। বুঝলাম কি হবে, ফলো করো, বিক্রিয়কের সালফার আছে 2-, আর উৎপাদের সালফার আছে 4+। তাহলে যদি চিন্তা করো এরকমভাবে দেখো, সালফার 2- থেকে যদি সালফার কি করতে পারে দেখো তো, 6টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তখন সালফার কি হতে পারে, সেটা সালফার 4+ হতে পারে। এই যে ইলেকট্রন যে ত্যাগ হচ্ছে, এই ফলে আমরা এটাকে বলতে পারি এখানে FeS, এটা কি হচ্ছে, জারিত হচ্ছে। ব্যাস, আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। এবারে যাচ্ছি আমরা দেখো আমাদের পরবর্তী অংশে কি বলতেছে, এক্স কোন ধরনের পদার্থ। এক্স তো আমরা জানি যে এক্স কি হবে, এক্স হবে সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড কোন ধরনের পদার্থ বলতো, অম্লীয় পদার্থ। এখন কেন সালফার ডাইঅক্সাইড অম্লীয় পদার্থ, কারণ সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করতে পারে, H2SO3 সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করতে পারে। যেহেতু সে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করতে পারে, এজন্য তাকে আমরা অম্লীয় পদার্থ বলতে পারবো। তো তাইলে আমাদের এই পর্বে যতগুলো এমসিকিউ প্রশ্ন ছিল, সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আমরা সমাধান করে ফেললাম। আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। সো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।